টানা চতুর্থ রাত ইরানে মার্কিন বিমান হামলা, জবাবে বাহরাইন, জর্ডান, কুয়েতে তেহরানের আঘাত। কিশোর কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর হচ্ছে যুক্তরাজ্য, রাতে ব্যবহার করা যাবে না ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব। দর্শক, আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি মিলা খন্দকার। হরমুজ প্রণালীকে ঘিরে আবারও যুদ্ধের দামামা। কূটনীতির পথ আরও সংকুচিত করে ইরানের সব সমুদ্রবন্দরে আবারও নৌ অবরোধ জারি করেছে যুক্তরাষ্ট্র। একই সাথে ইরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে দেশটির বিদ্যুৎ কেন্দ্র, সেতু, গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে উপসাগরীয় 3 দেশে যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালিয়েছে তেহরান। হরমুজ প্রণালীতে ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র। তাই কূটনীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হরমুজে মার্কিন প্রভাব খাটাতে চলছে নানা কৌশল। এরই অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথটিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার সক্ষমতা দুর্বল করতে দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের হুঁশিয়ারি, আলোচনায় না ফিরলে প্রথমে বিদ্যুৎ কেন্দ্র, এরপর সেতুগুলো লক্ষ্যবস্তু হবে। টানা চতুর্থ রাত ইরানের কয়েক ডজন স্থাপনায় হামলা চালিয়েছে ওয়াশিংটন। নিশানা করা হয় খুজস্তানের একটি গম সংরক্ষণাগারকেও। সাম্প্রতিক হামলায় ইরানের 2 জন নিহত ও 250-র বেশি মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার থেকে ইরানের বন্দরগামী ও বন্দর ত্যাগ করা সব জাহাজের উপর ফের কার্যকর হয়েছে মার্কিন নৌ অবরোধ। বর্তমানে অঞ্চলটিতে 20টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ এবং শত শত সামরিক বিমান মোতায়েন রয়েছে। ইরানের জাহাজ সংশ্লিষ্ট 50 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের উপর 20% ট্রানজিট ফি আরোপের পরিকল্পনা করলেও সমালোচনার মুখে তা বাতিল করেন ট্রাম্প। পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বিনিয়োগ চুক্তির কথা জানান তিনি। এছাড়া ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সাথে যুক্ত একাধিক ক্রিপ্টো ওয়ালেটের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। এতে $13 কোটি বেশি মূল্যের সম্পদ জব্দ করা হয়েছে, জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। থেমে নেই ইরানও। পাল্টা জবাবে জর্ডানে মার্কিন আজরাক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এতে যুক্তরাষ্ট্রের F-15, F-16 এবং F-35 যুদ্ধবিমান রাখা একাধিক হ্যাঙ্গার ও বেশ কয়েকটি MQ-9 ড্রোন ধ্বংসের দাবি করেছে IRGC। এছাড়া ইরান থেকে ছোড়া 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের। হামলা হয়েছে বাহরাইন ও কুয়েতে অস্ত্র সামরিক গুদামে। যুক্তরাষ্ট্রের অন্যায় অবিচার শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না, সাফ জানিয়ে দিয়েছে IRGC। গত কয়েকদিন ধরে চলা নতুন এই উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারেও। গেল 7 দিনে 15% বেড়ে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম $46 ছাড়িয়েছে। রাখি জেসমিন, চ্যানেল 24। যুদ্ধের আগুন শুধু যুদ্ধক্ষেত্রে পোড়ায় না, তার তাপ ছড়িয়ে পড়ে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা মানুষের জীবনেও। যুক্তরাষ্ট্র ইরানের চলমান সংঘাতের প্রভাব এবার স্পষ্ট হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানি অভিবাসীদের জীবনে। স্বজনদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা, ব্যবসায় লোকসান আর পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার যন্ত্রণা, সব মিলিয়ে এক অনিশ্চয়তার সময় পার করছেন তারা। যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় 7,50,000 ইরানি আমেরিকানের বসবাস। এর মধ্যে অর্ধেকই ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। গত কয়েক মাস ধরে ইরানে চলা বোমাবর্ষণের প্রতিটি খবর আর ধ্বংসস্তূপের প্রতিটি ছবি নতুন করে তাদের মনে আতঙ্ক আর উদ্বেগের জন্ম দিচ্ছে। সান হোসের হেয়ার স্টাইলিস্ট নুশি 17 বছর বয়সে ইরান ছেড়ে যুক্তরাষ্ট্রে এলেও নিজের শিকড় ভুলতে পারেননি। তার ভাষায়, বোমায় বিধ্বস্ত ভবন মানেই শুধু ইট পাথরের স্তূপ নয়, সেগুলো মানুষের স্বপ্ন আর পরিবারের ঠিকানা। তিনি মনে করেন এই লড়াই সাধারণ মানুষের নয়, এটি সরকারের সঙ্গে সরকারের সংঘাত, যার মূল্য দিচ্ছেন নিরীহ মানুষ। কোনো জায়গায় বোমা পড়ার পর যখন ভেঙে পড়া ভবন দেখি, তখন মনে হয় এগুলো তো মানুষের ঘরবাড়ি, কিন্তু এটা সাধারণ মানুষের যুদ্ধ নয়, এটা 2 সরকারের লড়াই। আরও কঠিন বাস্তবতার মুখোমুখি সান ফ্রান্সিসকো বে এলাকার পার্সিয়ান রেস্তোরাঁর মালিক মাহমুদ খা সৌসি। 40 বছর ধরে পরিচালিত তার রেস্তোরাঁ এখন কাঁচামালের সংকটে। ইরান থেকে আনা ঐতিহ্যবাহী মশলার দাম কয়েক গুণ বেড়ে গেছে। আগে যে মশলা প্রতি পাউন্ড $3 থেকে $4 কিনতেন, এখন তার জন্য গুনতে হচ্ছে প্রায় $30। জাফরানের দাম বেড়েছে অন্তত 10 গুণ।
তবে ব্যবসায়িক ক্ষতির চেয়ে বড় কষ্ট পরিবারের সাথে তার বিচ্ছেদ, কারণ তার স্ত্রী এখনও ইরানে। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে ইরান সহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা আবেদন স্থগিত হওয়ায় গত ৬ মাস ধরে স্ত্রীকে যুক্তরাষ্ট্রে আনার সব প্রচেষ্টা আটকে আছে। এখন অপেক্ষা শুধু একটি ইমেইলের, যা হয়তো একদিন তাদেরকে আবার এক করবে। এখন ইরানিদের কোনো ভিসা দেয়া হচ্ছে না। গত ৬ মাস ধরে সবকিছু আটকে আছে। আমাদের শুধু বলা হয়েছে ইমেইলের জন্য অপেক্ষা করুন, পরে জানানো হবে। যুদ্ধের হিসাব সাধারণত ক্ষেপণাস্ত্র, সামরিক ঘাঁটি কিংবা অর্থনীতির ক্ষয়ক্ষতিতে সীমাবদ্ধ থাকে, কিন্তু এবারের সংঘাত মনে করিয়ে দিচ্ছে যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিয়ে থাকেন সীমান্তের অনেক দূরে থাকা সাধারণ মানুষও, যাদের জীবন প্রতিদিন ভেঙে পড়ে উদ্বেগ, অনিশ্চয়তা আর অপেক্ষার ভারে। রাখি জেসমিন, চ্যানেল 24। হরমুজ প্রণালীর উপর নির্ভরশীলতা কমাতে বিকল্প তেল পরিবহন পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ইরাকের কিরকুক থেকে সিরিয়ার বানিয়াস বন্দর পর্যন্ত বহু বছর বন্ধ থাকা তেল পাইপলাইন পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে ওয়াশিংটনে এ নিয়ে যুক্তরাষ্ট্র ইরাকের শীর্ষ পর্যায়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে প্রকল্পটি বাস্তবায়নে বড় ধরনের সংস্কার প্রয়োজন হবে এবং পুরোপুরি চালু হতে সময় লাগতে পারে আরও 2 থেকে 3 বছর। ইরানের উপর নির্ভরশীলতা কমাতে হরমুজ প্রণালীর বিকল্প তেলপথের সন্ধানে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র। ইরাক ও সিরিয়াকে নিয়ে একটি পুরনো তেল পাইপলাইন পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। প্রায় 500 মাইল দীর্ঘ এই পাইপলাইনটি ইরাকের কিরকুক থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর বানিবাস পর্যন্ত বিস্তৃত। তবে দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে অচল হয়ে পড়ে আছে এই তেলপথ। মধ্যপ্রাচ্যের জ্যেষ্ঠ কর্মকর্তারা বলছেন, আগামী সপ্তাহে ওয়াশিংটনে এই বিষয়ে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। এরপরই চুক্তির ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে যার খসড়া তৈরিতে কাজ করছেন ইরাক ও সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত টম ব্যারাক। এই উদ্যোগের পেছনে রয়েছে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ জোরদার হওয়ার উদ্বেগ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক সংঘাতের পর পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠেছে। ইরাকের প্রায় 95% তেল রপ্তানি হয় এই প্রণালী দিয়ে। জ্বালানি বিশ্লেষণ প্রতিষ্ঠান ভর্টেক্সের তথ্য অনুযায়ী গত মে মাসেই ইরাকের সমুদ্রপথে তেল রপ্তানি নেমে এসেছিল গত বছরের গড়ের মাত্র 8%। 1995 সালে নির্মিত পাইপলাইনটির প্রতিদিন 3 লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা ছিল। 80 দশকে ইরাক যুদ্ধের সময় এটি বন্ধ করে দেয়া হয়। পরে 2003 সালে মার্কিন ইরাক অভিযানের পর পাইপলাইনটি পুনরায় অকেজো হয়ে পড়ে। কর্মকর্তারা বলছেন, এটি আবার সচল করতে ব্যাপক সংস্কার, এমনকি নতুন করে নির্মাণও প্রয়োজন হতে পারে। সব মিলে সময় লাগতে পারে 2 থেকে 3 বছর। এরই মধ্যে কয়েকটি মার্কিন কোম্পানিকে প্রকল্পে যুক্ত করা হয়েছে। এদিকে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসন সিরিয়ার ওপর থাকা একাধিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং দেশটিকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সরিয়ে দেওয়ার ঘোষণাও দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এসব পদক্ষেপ পাইপলাইন প্রকল্পে মার্কিন কোম্পানিগুলোর কাজ সহজ করবে। ঋতু সাহা, চ্যানেল 24। 16-17 বছর বয়সী কিশোর কিশোরীদের রাতে সোশ্যাল মিডিয়া ব্যবহারে কারফিউ আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবের মতো অ্যাপগুলো বন্ধ থাকবে। এছাড়া অটোপ্লে ও ইনফিনিট স্ক্রলের মতো আসক্তিমূলক ফিচারও ডিফল্টভাবে বন্ধ রাখার পরিকল্পনা করেছে সরকার। বলা হচ্ছে, এসব ব্যবস্থা কিশোরদের ঘুমের মান উন্নত করবে, পড়াশোনায় মনোযোগ বাড়াবে এবং পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটাতে উৎসাহিত করবে। তবে শিশু অধিকার কর্মী ও বিশেষজ্ঞদের কেউ এসব পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। চলতি বছরের শেষ নাগাদ এসব প্রস্তাব সংসদে উপস্থাপন করা হবে। জলবায়ু পরিবর্তন পুরো ইউরোপকে এক মহা সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। গেল 22 থেকে 28 জুনের নজিরবিহীন দাবদাহে অঞ্চলটি জুড়ে 10,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি দেখেছে ফ্রান্স ও বেলজিয়াম। বিপর্যয় কাটাতে এখনই সতর্ক হওয়ার পরামর্শ জলবায়ু বিশেষজ্ঞদের।
যে ইউরোপে কয়েক মাস আগেও মৃত্যুর গ্রাফ ছিল স্বাভাবিকের চেয়ে অনেক নিচে, মাত্র এক সপ্তাহের নজিরবিহীন উত্তাপে সেখানে ওলটপালট হয়ে গেছে প্রকৃতির চিরচেনা সব হিসাব নিকাশ। জুনের শেষ সপ্তাহে ফ্রান্স, স্পেন ও যুক্তরাজ্যের উপর দিয়ে বয়ে যাওয়া দাবদাহ অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। ইউরোপীয় মৃত্যুর হার পর্যবেক্ষণকারী সংস্থা ইউরোমমর প্রকাশিত সবশেষ পরিসংখ্যান বলছে, গেল ২২ থেকে ২৮ জুনের সেই বিভীষিকাময় সপ্তাহে ইউরোপ জুড়ে স্বাভাবিকের চেয়ে মোট ১০,৬৬৫ জন অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে। ফ্রান্স ও বেলজিয়ামে মৃত্যুর হারকে অত্যন্ত উচ্চ হিসেবে চিহ্নিত করেছে ইউরোমমো। বছরের এই সময়ে অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনা আশঙ্কাজনক। চরম দাবদাহ ছাড়া এই মৃত্যুর আর কোনো ব্যাখ্যা হতে পারে না। চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র হিট স্ট্রোকের পাশাপাশি প্রচণ্ড গরমে হৃদরোগ এবং শ্বাসকষ্টজনিত সমস্যা মারাত্মক রূপ নেয় এই বিপুল প্রাণহানি ঘটে। প্রকৃতির এই রুদ্ররূপের সামনে সবচেয়ে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে সমাজের প্রবীণ মানুষদের। পরিসংখ্যানে দেখা গেছে, নিহতদের মধ্যে ৯,০০০-এর বেশি ছিলেন ৬৫ বছরের ঊর্ধ্ববয়সী। জলবায়ু বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, এই বিপর্যয় কোনো প্রাকৃতিক দুর্ঘটনা নয়, বরং মানুষেরই ভুলের মাসুল। মানুষ তার ভুলের খেসারত দিচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি না পেলে জুনের শেষে এই চরম প্রলয়ঙ্কারী দাবদাহ তৈরি হওয়া প্রায় অসম্ভব ছিল। ভয়াবহ এই তাপপ্রবাহ শুরু হওয়ার আগের ৮ সপ্তাহে ইউরোপে মৃত্যুর গড় হার স্বাভাবিকের চেয়েও নিম্নমুখী ছিল, যা প্রতি সপ্তাহে প্রায় ৫০০ জন কম ছিল বলে জানিয়েছে ইউরোমমো। মিলা খন্দকার, চ্যানেল 24। বেলজিয়ামের রাজধানীর ব্রাসেলসে একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা হয়। ড্রিব্রুকের স্কোয়ারে অবস্থিত ভবনটির সংস্কার কাজ চলছিল। আগুনের সূত্রপাত হয় দ্বিতীয় তলা থেকে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও তা লিফটে ছড়িয়ে পড়ে। এতে ২টি লিফট আটকে যায় বেশ কয়েকজন। পরে লিফট থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করে দমকল কর্মীরা। তবে ঠিক কী কারণে আগুন লাগলো তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নাগরিকত্ব নিয়ে পর্তুগালের নতুন আইন জারির পর দেশটিতে পাড়ি জমানো নিয়ে দোটানায় অভিবাসন প্রত্যাশীরা, যে কারণে অনেকেই ঝুঁকছেন ইউরোপের অন্য দেশগুলোতে। তবে পর্তুগালে অবস্থানরত সফল প্রবাসীরা বলছেন, শুরুটা কঠিন হলেও ধৈর্য আর পরিশ্রমের মধ্য দিয়ে সব প্রতিবন্ধকতাই কাটিয়ে ওঠা সম্ভব। প্রবাসী সাংবাদিক ওমর আকমলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উন্নত জীবনমান, নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বহু বাংলাদেশি পাড়ি জমান ইউরোপের দেশ পর্তুগালে। একসময় অভিবাসন বান্ধব হিসেবে পরিচিত এই দেশে এখন অনেকটাই বিপাকে প্রবাসীরা। টোটালি হচ্ছে যে এখানে চাকরি পাওয়াটা অনেক কষ্টকর। আর এখানে পর্তুগালে এসে যে জিনিসটা বুঝতে পারলাম যে যত পরিশ্রম করা যায়, পরিশ্রমটা যত হয় ততই ভালো হয় আর কি। তবে চাকরি পাওয়াটা খুবই কঠিন। সামাজিক মাধ্যমে চাকচিক্য পর্তুগালের দৃশ্য দেখে আসলেও বাস্তবতা কঠিন। সদ্য দেশটিতে এসে অনেকেই পাচ্ছেন না কাজ। পর্তুগিজ ভাষা না জানায় দৈনন্দিন জীবনেও পড়তে হয় নানা প্রতিবন্ধকতায়। সম্প্রতি নাগরিকত্ব আর অভিবাসন ইস্যুতে কঠোর নীতিমালার কারণে পর্তুগাল ছাড়ছেন অনেক প্রবাসী, পাড়ি জমাচ্ছেন ইউরোপের অন্য দেশগুলোতে। এতে কিছুটা ভাটা পড়েছে বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে গড়ে ওঠা ব্যবসা বাণিজ্যে। পর্তুগালে বাংলাদেশি কমিউনিটির আকার ইউরোপের অনেক দেশের তুলনায় তুলনামূলক বড়, যাদের অনেকেই দেশটিতে কঠোর পরিশ্রম আর সততার প্রমাণ দিয়ে হয়েছেন সফল। নতুনদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে আপনারা যখন এখানে চলে আসছেন, প্রথম হচ্ছে আপনারা এখানে ধৈর্য সহকারে থাকবেন। ধীরে ধীরে আপনাদের যখন ডকুমেন্ট হয়ে যাবে, যদি আপনার ফিনান্সিয়াল সাপোর্ট থাকে, আপনার ব্যবসা বান্ধব এই দেশ, এখানে ব্যবসার অনেক অপরচুনিটি আছে। আপনি ইচ্ছা করলে যে কোনো ব্যবসা ওপেন করতে পারবেন। পর্তুগালে পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যের সহিত ভালোভাবে আমরা আছি এখানের মানুষজন, এখানের সরকারিভাবে আমরা মানুষজনের সাথে যেভাবে সম্পৃক্তভাবে পর্তুগিজদের সাথে থাকি, তারা অনেক সহায়ক এবং আমরা খুব ভালোভাবেই এখানে জীবনযাপন করছি। তাদের মতে শুরুটা কঠিন হলেও ভাষার দক্ষতা আর আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে পর্তুগালেও নিরাপদ ভবিষ্যৎ গড়া সম্ভব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
অতীতে দেশে দেশে বহুবার দেখা দিয়েছে প্রকৃতির নির্মম অভিশাপ, ভয়াবহ বন্যা। প্রলয়ঙ্কারী এই দুর্যোগ কেবল ঘরবাড়ি ভাসিয়ে দেয়নি, কেড়ে নিয়েছে লাখো কোটি মানুষের প্রাণ। কখনো কখনো বদলে দিয়েছে রাষ্ট্রের ভূগোল, অর্থনীতি এবং দুর্যোগ ব্যবস্থাপনার চিরচেনা দর্শনও। ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যার কথা উঠলেই 1931 সালের মধ্য চীনের মহাবিপর্যয়ের নাম সবার আগে আসে। বছরব্যাপী তীব্র খরা, ভারী তুষারপাত এবং পরবর্তী মৌসুমের রেকর্ড ভাঙা বৃষ্টিপাতের ফলে চীনের ইয়াংজি, হুয়াংহো ও হুয়াই এই তিনটি প্রধান নদী একই সাথে ফুঁসে ওঠে। বিভিন্ন গবেষণায় উঠে আসে এই প্রলয়ে প্রাণ হারিয়েছিল প্রায় 10 থেকে 40 লাখ মানুষ, আর গৃহহীন হয়েছিল কোটি কোটি পরিবার। 1953 সালে উত্তর সাগরে সৃষ্ট শক্তিশালী ঝড় ও অস্বাভাবিক জোয়ারের তোড়ে নেদারল্যান্ডসের উপকূলীয় প্রতিরক্ষা বাঁধগুলো ভেঙে পড়ে। সমুদ্রের নোনা পানি দ্রুত লোকালয়ে ঢুকে নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও বেলজিয়াম মিলিয়ে 2,500-এর বেশি মানুষের প্রাণহানি ঘটায়। 2 লাখ হেক্টর কৃষি জমি ও হাজার হাজার ঘরবাড়ি ধ্বংসের এই তিক্ত অভিজ্ঞতাই নেদারল্যান্ডসকে নতুন করে ভাবতে বাধ্য করে। এই বিপর্যয় থেকে জন্ম নেয় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রকৌশল কীর্তি ডেল্টা ওয়ার্কস। 2021 সালে জার্মানি ও বেলজিয়াম সহ পশ্চিম ইউরোপে দেখা দেয় আকস্মিক বন্যা। মাত্র কয়েক ঘন্টার অতিবৃষ্টিতে ছোট ছোট নদীগুলো মুহূর্তের মধ্যে মহাস্রোতে পরিণত হয়ে শত বছরের পুরনো বসতি ও সেতু ধ্বংস করে দেয়। 250 মানুষের মৃত্যুর পাশাপাশি শুধু জার্মানিতেই অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিল 30 বিলিয়ন ইউরোর বেশি, যা এটিকে আধুনিক ইউরোপের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগে পরিণত করে। উন্নত প্রযুক্তি ও শক্তিশালী অর্থনীতি থাকা সত্ত্বেও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র প্রকৃতির সামনে একাধিকবার অসহায় প্রমাণিত হয়েছে। 1927 সালে টানা বর্ষণে মিসিসিপি নদীর শত শত বাঁধ ভেঙে আমেরিকার দক্ষিণাঞ্চল লণ্ডভণ্ড হয়ে যায়। এই ঘটনার পর মার্কিন প্রশাসন ফেডারেল পর্যায়ে বন্যা নিয়ন্ত্রণ নীতিতে আমূল পরিবর্তন আনে। সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে নির্মম ও বাস্তব চিত্রটি দেখা যায় 2022 সালে পাকিস্তানে। অস্বাভাবিক মৌসুমি বৃষ্টিপাত, পাহাড়ি ঢল এবং তীব্র তাপপ্রবাহের কারণে হিমবাহ গলে যাওয়ার ঘটনায় দেশটির 1/3 এলাকা পানির নিচে তলিয়ে যায়। 3,30,00,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হাজার হাজার কিলোমিটার রাস্তা ও কয়েকশো সেতু ধ্বংস হয়ে যায়, যাকে জাতিসংঘ ইতিহাসের অন্যতম বড় মানবিক সংকট হিসেবে আখ্যায়িত করে। মিলা খন্দকার, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়া দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।